আচ্ছা, আগের দিন আমরা কিন্তু প্লাম পুডিং মডেল অ্যাটমস অ্যান্ড মলিকিউলস চ্যাপ্টার প্রথম যে পার্ট সেটা আমরা কভার করেছিলাম। প্লাম পুডিং মডেল আর রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, তার ফলে উনি যে মডেল দিচ্ছেন, জে থমসন ওনার যে মডেল তাকে ক্যান্সেল করে রাদারফোর্ড নতুন মডেল দিচ্ছেন, এই দুটো আমরা পড়েছিলাম। যারা ভিডিওটা দেখোনি আমি তাদের বলবো নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে ফার্স্ট কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া আছে অ্যাটমস অ্যান্ড মলিকিউলসের পার্ট 1। তো আমি যারা দেখোনি তাদের জন্য সহজ করে আমি আরেকবার ওটাকে বলে দিচ্ছি। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস চ্যাপ্টারে তিনজন যারা সায়েন্টিস্ট আছেন, মেন ইম্পর্ট্যান্ট সায়েন্টিস্ট হচ্ছেন তিনজন। প্রাথমিক স্টেজে তারাই কিন্তু ডেভেলপমেন্টটা করেছিলেন এই থিওরির। প্রথম যিনি তিনি হচ্ছেন জে থমসন, ঠিক আছে। নেক্সট যিনি তিনি হচ্ছেন রাদারফোর্ড, এবং লাস্ট যার মডেল পরবর্তীকালে আরও বেশি অবশ্যই ডেভেলপ করেছে, তবে উনি কিন্তু বলা যায় যে কোয়ান্টাম মেকানিক্স তার কিন্তু থিওরি বা তার কিন্তু একদম বেসিক বলতে পারো তার মডেল, তিনি হচ্ছেন নিলস বোর। তো এই তিনজন জে থমসন, রাদারফোর্ড এবং নিলস বোর, এই তিনজনের মডেল নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কারণ তিনজনের মডেল এনসিইআরটির মধ্যে আছে, ক্লাস 9-এর চ্যাপ্টার অন্তর্গত, ওই জন্য আমরা করাচ্ছি। জে থমসন বলেছিলেন, জে থমসন যখন মডেল দিচ্ছেন তো ওনার মাথায় দুটো জিনিস কাজ করছে। ফার্স্ট ওনার মাথায় কী কাজ করছে? বাই জে থমসন। প্লাম পুডিং মডেল কে দিয়েছিলেন? জে থমসন দিয়েছিলেন, ঠিক আছে। ওনার মাথায় কী কাজ করছে? ফার্স্ট যেটা ওনার মাথায় কাজ করছে সেটা হচ্ছে পরমাণু হচ্ছে চার্জলেস হয়, এটা উনি জানতেন। চার্জলেস মানে কি? না পরমাণু পজিটিভ হয়, না পরমাণু নেগেটিভ হয়, পরমাণু পজিটিভ এবং নেগেটিভ কোনোটাই হয় না। নেক্সট যেটা ওনার মাথায় কাজ করছে সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। কী কাজ করছে? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো এরকম কিছু থিওরি ওনার মাথায় ছিল বা উনি আগে থেকে জানতেন। তো তার ফলে উনি যে মডেলটা দেন সেটা হচ্ছে এই মডেলটা। যে মডেল কী দিয়েছিলেন? পুরো অ্যাটম হচ্ছে প্লাস ভি, অর্থাৎ পুরো অ্যাটমটাই হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর তার মধ্যে কি থাকে? মাইনাস ভি ইলেকট্রন থাকে। তার মধ্যে কি থাকে? মাইনাস ভি ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এই যে ফাইনালাইজড মডেল, অ্যাকচুয়ালি তিনি তিনটে মডেল দিয়েছিলেন, তার মধ্যে এটা ছিল ফাইনালাইজড মডেল। যদি তিনটে মডেলই তোমাকে জানতে হয় তাহলে আগের দিনের ভিডিওটা দেখে নাও, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, ঠিক আছে। তো এই টোটাল এই মডেল উনি দিয়েছিলেন, আর যার ছবি দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন জে থমসন, ঠিক আছে। তাহলে জে থমসন কী করেছিলেন? দুটো বেসিক তার মাথায় ছিল। এক হচ্ছে পরমাণু চার্জলেস হয়, মানে পরমাণুর মধ্যে না পজিটিভ না নেগেটিভ থাকে। দুই হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ হয়। এই দুটোর উপর বেস করে উনি যে মডেলটা দিয়েছিলেন তার যে বেসিক থিওরি সেটা হচ্ছে পুরো অ্যাটম হচ্ছে একটা প্লাস ভি অর্থাৎ পজিটিভ তড়িৎধর্মী, তার মধ্যে থাকে মাইনাস ভি ইলেকট্রন, ঠিক আছে। আর এই পুরো মডেলটার নাম কি করা হয়? পুরো মডেলটার নাম করা হয় প্লাম পুডিং মডেল, যাকে থমসন মডেলও বলা হয় ওনার নাম অনুসারে। আমি লিখে দিচ্ছি থমসন মডেল, ঠিক আছে, যাকে কি বলা হয়? থমসন মডেল, ওনার নাম অনুসারে, ঠিক আছে। থমসন মডেলও বলা হয় ওনার নাম অনুসারে। ক্লিয়ার হচ্ছে? এটুকুতে কারোর কোনো প্রবলেম নেই। আজকে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সো চিন্তা করার কোনো কারণ নেই, ওকে। আচ্ছা, এর পরের পেজে আমরা রাদারফোর্ডের যে মডেল ছিল সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। রাদারফোর্ডের মডেল বেসড অন ছিল তার একটা এক্সপেরিমেন্টের ওপর, যেটার নাম হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যার নাম কি? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এই এক্সপেরিমেন্ট উনি, দেখো, প্রথমেই কারোর মাথায় কিন্তু এক্সপেরিমেন্ট করার ধারণা আসে না। প্রথমে তার মাথায় কোনো একটা ধারণা আসে, সেই ধারণাটা সত্যি না মিথ্যে সেটাকে প্রমাণিত করার জন্য কিন্তু সেই মানুষটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করার দিকে এগোয়। তো রাদারফোর্ডের মাথায় যে ধারণাটা ঢুকিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন তার স্যার জে থমসন। কারণ রাদারফোর্ড অ্যাকচুয়ালি স্টুডেন্ট অফ জে থমসন ছিলেন, মানে জে থমসনের স্টুডেন্ট ছিলেন। এই মডেলটা রাদারফোর্ডের নাম অনুসারে রাদারফোর্ড মডেল বলা হয়। এই মডেলটায় জে থমসনের যে তিনটে মডেল বলেছিলাম তার মধ্যে যেটা উনি ফাইনালাইজ করেছিলেন সেটা রাদারফোর্ডের পছন্দ হয়নি। জে থমসনের ফাইনালাইজড মডেল রাদারফোর্ডের পছন্দ হয়নি। উনি ওনার স্যারের সেকেন্ড মডেলটার ওপর বেশি ওনার চোখ গেছিলো। সেকেন্ড মডেলটায় জে থমসন বলেছিলেন যে পরমাণুর মধ্যে একটা পার্ট থাকে যেটা পজিটিভ হয় এবং তার চারপাশে ইলেকট্রন পাক খায়। এটা জে থমসন বলেছিলেন, কিন্তু উনি ফাইনালাইজ করেননি। তো রাদারফোর্ড ওই মডেলটার প্রতি বেশি উনি ইনক্লাইন্ড ছিলেন, বেশি উনি ঝোঁকবদ্ধ ছিলেন। তো উনি ওই মডেলটাকে সত্যি ধরে নিয়ে ওটা আদৌ সত্যি কিনা সেটা প্রমাণ করার জন্য উনি করলেন আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে আলফা বিকিরণ পরীক্ষা। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট মানে কি? আলফা বিকিরণ পরীক্ষা। আলফা বিকিরণ পরীক্ষায় তিনি যে ইনগ্রিডিয়েন্ট বা বলতে পারো যে ইকুইপমেন্ট ব্যবহার করেছিলেন তাদের মধ্যে একটা ছিল লেড বক্স, মানে সীসার বাক্স। সীসার বাক্সের মধ্যে উনি রেখেছিলেন, আমি তোমাদের দেখাচ্ছি, আগের দিন তোমাদের আমি দেখিয়েওছিলাম, জাস্ট মিনিট দেখো।
এই এই হচ্ছে এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। আমি আগের দিন তোমাদের এটা করিয়েছিলাম, আজকেও বলে দিচ্ছি, ঠিক আছে, সুবিধা হয় যাতে তোমাদের। এই হচ্ছে লেড বক্স ছিল। লেড বক্সের মধ্যে উনি রেখেছিলেন একটা বলতে পারো যে তেজস্ক্রিয়, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ একটা মেটেরিয়াল রেখেছিলেন বা এলিমেন্ট রেখেছিলেন। তেজস্ক্রিয় এলিমেন্ট থেকে আলফা কণা কী হয়, বিকিরিত হচ্ছিল। তো উনি লেড বক্সটা এই কারণে ব্যবহার করেছিলেন যাতে আলফা কণার দিক নির্দেশ ঠিক থাকে। তো আলফা কণা, এই লালগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের আলফা কণা, ঠিক আছে। তো উনি কী দেখলেন, উনি দেখলেন যে মাঝখানে রাখা এই যে গোল প্লেট, মাঝখানে রাখা এই যে গোল প্লেট, এই গোল প্লেটটাকে কী হচ্ছে, এই আলফা পার্টিকেল কী করছে, ভেদ করে যাচ্ছে। গোল প্লেটটাকে কী হচ্ছে, আলফা পার্টিকেল কী করছে, ভেদ করে যাচ্ছে। তো যদি ওনার স্যার মানে জে থমসন তার কথাই সত্যি হয়, তাহলে আলফা পার্টিকেল হচ্ছে প্লাস, মানে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, হিলিয়ামের নিউক্লিয়াস হয়, ঠিক আছে। আলফা পার্টিকেল কী হয়, হিলিয়ামের নিউক্লিয়াস হয়, তাহলে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আর গোল প্লেটের মধ্যে যে অ্যাটম আছে সেগুলোও তো পজিটিভ তড়িৎগ্রস্ত, সেগুলোও কি পজিটিভ তড়িৎগ্রস্ত, কারণ জে থমসনের মতে, জে থমসন বলেছিলেন কি যে পুরো অ্যাটমটাই পজিটিভ, তার মধ্যে থাকে নেগেটিভ। তাহলে গোল প্লেটের বেশিরভাগ জায়গাটাই তো পজিটিভ তড়িৎগ্রস্ত, আর আলফা পার্টিকেল নিজেও পজিটিভ তড়িৎগ্রস্ত। তো যদি পজিটিভ চার্জ একে অপরের কাছাকাছি আসে তাহলে কী হয়, বিকর্ষিত হয়। তাহলে আলফা পার্টিকেলগুলো কী হতো, গোল প্লেটের গায়ে বিকর্ষিত হয়ে ফিরে আসতো লেড বক্সে, তারা কিন্তু গোল প্লেটকে ভেদ করতো না, ঠিক আছে। তো এখানেই উনি জে থমসন মানে ওনার স্যারের যে থিওরি সেটাকে ক্যান্সেল করেছিলেন। তো উনি দেখো এখানে লেখা আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, দেখো, পুরো অ্যাটম যদি প্লাস বি এবং তার মধ্যে যে মাইনাস বি ইলেকট্রন থাকে এমন নয়, ঠিক আছে। পুরো অ্যাটমটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত এবং তার মধ্যে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন থাকে এমন নয়, এটা উনি বলেছিলেন। উনি কি বললেন যে যদি তাই হতো তাহলে পজিটিভ তড়িৎগ্রস্ত আলফা কণা কিন্তু গোল প্লেটকে ভেদ করতে পারতো না, বিকর্ষণের ফলে ফিরে আসতো, যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম, ঠিক আছে, ওকে। তো উনি কি বললেন, উনি বললেন যে অ্যাটমে পজিটিভ চার্জ সেন্টারে কেন্দ্রীভূত থাকে। উনি কি বললেন, উনি বললেন অ্যাটম পুরোটাই পজিটিভ চার্জ নয়, উনি বললেন যে অ্যাটমের যে কেন্দ্র তা সেখানে থাকে পজিটিভ চার্জ এবং পুরো অ্যাটমটার বেশিরভাগ অংশটাই ফাঁকা থাকে, ঠিক আছে। পুরো অ্যাটমটাই বেশিরভাগ অংশ কী থাকে, ফাঁকা থাকে। আর এই কেন্দ্রীভূত পজিটিভ চার্জ যেখানে থাকে সেই জায়গাটাকে উনি নাম দিলেন নিউক্লিয়াস, ঠিক আছে। সেই জায়গাটাকে উনি কী নাম দিলেন, নিউক্লিয়াস। নিলস বোরও কিন্তু রাদারফোর্ডের এই যে সেকেন্ড পয়েন্ট এর সঙ্গে উনি সহমত ছিলেন। নিলস বোরও কিন্তু বলেছিলেন ইয়েস, অ্যাটমের যে কেন্দ্র সেখানেই থাকে পজিটিভ চার্জ যুক্ত যে পুরো ব্যাপারটা, এবং তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি নিউক্লিয়াস, ঠিক আছে। থার্ড পয়েন্টে উনি কী বলেছিলেন, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে পাক খায় বিভিন্ন কক্ষপথ, এবং সেই কক্ষপথগুলো উনি নামকে দিয়েছিলেন, উনি নাম দিয়েছিলেন অরবিট, ঠিক আছে। অর্থাৎ রাদারফোর্ড দুটো নিউ টার্ম এনেছিলেন, একটা হচ্ছে নিউক্লিয়াস, দুই হচ্ছে অরবিট। তো রাদারফোর্ডেরও যে মডেল ছিল তারও কিন্তু কিছু ডিফল্ট ছিল, তারও কিন্তু কিছু ফল্ট ছিল, ঠিক আছে, কিছু ড্রব্যাক ছিল, কিছু লিমিটেশনস ছিল, যার ফলে কিন্তু নিলস বোরকে আসতে হয়। রাদারফোর্ডের যে মূল যে ড্রব্যাক ছিল সেটা আমি তোমাদের আগের দিনও বলেছিলাম। ড্রব্যাক ছিল এইটা, যদি একটা ইলেকট্রন, যেটা কি না আমরা বলছি নেগেটিভ চার্জ পার্টিকেল বা তড়িৎ নেগেটিভ কণা, তো এ যদি পাক খেতে থাকে তাহলে মানে ও অ্যাক্সলারেটেড হবে, অর্থাৎ ও ত্বরণ পাবে। তাহলে যে কোনো তড়িৎগ্রস্ত কণা সেটা যদি অ্যাক্সলারেটেড হয় তার মানে ও কী করবে, ও রেডিয়েশন করবে, মানে এনার্জি রিলিজ করবে। এনার্জি রিলিজ করলে ওর যে ঘোরার ক্ষমতা সেটা কমে যাবে, ফলে ও কী হবে, ইলেকট্রন কী হবে, আস্তে আস্তে তো কক্ষপথ ছোটো হতে হতে ও নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে। তো রাদারফোর্ডের মডেল অনুযায়ী এটা হওয়া পসিবল। যদি এটা হয় তাহলে কোনো ইলেকট্রন থাকতো না, আর কোনো ইলেকট্রন না থাকলে কোনো অ্যাটমই থাকতো না, কোনো অ্যাটম না থাকলে কিন্তু আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি কিছুই থাকতো না। তার মানে ইলেকট্রনগুলো কিন্তু ওই নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে না, ওরা ঘুরতে থাকে। তো এই যে ফল্ট, যেটা রাদারফোর্ডের মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারি না। আরও কিছু ফল্ট ছিল, তোমাদের এনসিইআরটির অন্তর্গত এটাই আছে, বাকি ফল্টগুলো বড় ক্লাসে পড়ানো হয়। তো এই মেন যে ফল্ট, এটা কিন্তু রাদারফোর্ডের মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারেনি, যে ইলেকট্রনগুলো কেন নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে না। তো এইটারই ব্যাখ্যা খুঁজতে খুঁজতে কিন্তু নিলস বোর ওনার মডেল দিয়েছিলেন। তো নিলস বোরের মডেলে কী ছিল সেটা আমরা দেখে নেব। বোহর মডেল। বোহর মডেল কিন্তু আগের দুটো মডেল থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল, ঠিক আছে। বোহর মডেলে নিলস বোর উনি কী বলেছিলেন সেটা ফার্স্ট আগে বুঝবো, তারপর আমরা ওটাকে টাইপে রেখেছি, ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আজকে তোমাদের পিডিএফ পেয়ে যাবে।
দেখো মাঝখানে যেটা রয়েছে, যেটা তোমাদের বেগুনি কালারের, সেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। আর তার চারপাশে দেখতে পাচ্ছ লাল কালারের কক্ষপথ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ চারপাশে লাল কালারের 3টে কক্ষপথ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। আর এই মাঝখানে যেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন, এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন, আর এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন, ঠিক আছে, 3টে ইলেকট্রন এখানে আছে। ওকে, তো রাদারফোর্ড যেটা বলেছিলেন, একটা জেনারেলাইজ ফর্মে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণু থাকে তার মাঝখানে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, আর নিউক্লিয়াসের চারপাশে পাক খায় ইলেকট্রন। বোহর ওই জেনারেলাইজ যে থিওরি বা পোস্টুলেট দিয়েছিলেন রাদারফোর্ড, তাকে আরেকটু স্পেসিফিক করেন। বোহর বলেন যে কোনো ইচ্ছা মতো কক্ষপথ, নিউক্লিয়াসের চারপাশের যে কোনো ইচ্ছা মতো কক্ষপথ ইলেকট্রন চুজ করতে পারে না। তো ফার্স্ট তিনি যেটা ক্যান্সেল করেছিলেন সেটা হচ্ছে অরবিটারি অরবিট, ঠিক আছে, ইচ্ছা মতো কক্ষপথ কার থাকতে পারে না? ইলেকট্রনের থাকতে পারে না, ঠিক আছে, ইচ্ছা মতন কক্ষপথ কাদের থাকতে পারে না? ইলেকট্রনের থাকতে পারে না, ইলেকট্রনগুলোর ইচ্ছা মতন কক্ষপথ থাকতে পারে না। 2 নম্বর তিনি যেটাকে অ্যাসিওর করেছিলেন সেটা হচ্ছে ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ থাকবে। এইটাই হচ্ছে ওনার থিওরির সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল। দেখতে টার্মটা ছোট বাট ভীষণ ইম্পর্ট্যান্ট। নির্দিষ্ট কক্ষপথ, যেটা ওনার ভাষায় উনি বলেছিলেন ফিক্সড অরবিট। উনি কি বলেছিলেন? ফিক্সড অরবিট। ওকে, কী বলেছিলেন উনি বলেছিলেন নির্দিষ্ট কক্ষপথ থাকবে ইলেকট্রনগুলোর, যেখানে সেখানে ইলেকট্রনগুলো ঘুরতে পারে না, যে কোনো কক্ষপথ। দেখো এখানে 3টে কক্ষপথ ছাড়াও কিন্তু আরও কক্ষপথ আছে মাঝখানে, ঠিক আছে, আরও কক্ষপথ আছে। সেই কক্ষপথে কিন্তু আমি ইলেকট্রনগুলোকে আঁকিনি, তার মানে ইলেকট্রনগুলো ওই কক্ষপথগুলোতে থাকতে পারবে না। উনি বলেছিলেন ইলেকট্রনগুলো একটা ফিক্সড কক্ষপথে থাকবে। এটাকে একটু ঠিক করে দেখি, হাত কেঁপে গেছে, রিলি সরি। উনি কি বলেছিলেন? ফিক্সড অরবিটে থাকবে, ঠিক আছে, ফিক্সড অরবিটে থাকবে। আচ্ছা, এটা ছিল ওনার ভাষায় দ্বিতীয়। তৃতীয়, উনি বলেছিলেন যে এই যে নির্দিষ্ট কক্ষপথ, এই নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলোর নির্দিষ্ট গতিবেগ থাকবে। যে কোনো গতিবেগ ইলেকট্রনগুলো পাক খেতে পারে না, মানে ইলেকট্রনগুলো কী থাকবে? নির্দিষ্ট গতি থাকবে, গতিবেগ বলো, গতিবেগ থাকবে। আর কি থাকবে? আর হচ্ছে ইলেকট্রনগুলোর নির্দিষ্ট এনার্জি থাকবে, ঠিক আছে, নির্দিষ্ট কি থাকবে? এনার্জি থাকবে। অর্থাৎ বিভিন্ন কক্ষপথে এনার্জি বিভিন্ন হবে। এই টার্মটা থেকে উনি একটা টার্ম বের করেছিলেন যাকে বলা হয় এনার্জি লেভেল। কি বলা হয়? এনার্জি লেভেল। এবং আমাদের ফিজিক্সে একটা বড় জিনিস ব্যবহার করা হয়, হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল, আর লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল, ঠিক আছে। বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, এমনটা নয় যে না বলে চলে যাব, পুরোটাই বলে দেবো। তাহলে যেটা রাদারফোর্ড বলেছিলেন যে কোনো কক্ষপথে ওরা ঘুরতে পারে, ঠিক আছে, সেটা নিলস বোর ক্যান্সেল করে বললেন না, যে কোনো কক্ষপথে নয়, নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে। এগুলো কিন্তু পরীক্ষার সময় দেবে, ঠিক আছে, যা বলছি না এগুলো কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেবে, বলবে কোনটা ঠিক, তখন প্রবলেম পড়ে যাবে। নেক্সট হচ্ছে উনি বললেন নির্দিষ্ট গতিবেগ থাকবে, ফিক্সড ভেলোসিটি থাকবে তার। আর একটা উনি কী বললেন? উনি বললেন যে নির্দিষ্ট এনার্জি থাকবে, ফিক্সড এনার্জি লেভেল থাকবে তার। তো এই তিনটেকে তিনি কানেক্ট করাতে গিয়ে, ঠিক আছে, রিলেট করাতে গিয়ে তিনি একটা থিওরি দেন বা তিনি একটা রিলেশান দেন, ঠিক আছে, যেটা কোয়ান্টাম মেকানিক্স বা বলতে পারো ফিজিক্সে ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমি 3টেই মুছে দিচ্ছি, দিয়ে ওই থিওরিটা লিখছি, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট থিওরি, মনে রাখাটা খুব দরকার। মানে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা উনি দিয়েছিলেন। উনি বললেন যে L ইকুয়াল টু n ইন্টু h/2 উনি এই ফর্মুলাটা দিয়েছিলেন, ঠিক আছে। আর এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন কন্ডিশন। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে বলা হয় বোহরস কোয়ান্টাইজেশন কন্ডিশন, ঠিক আছে। এই ফর্মুলাটাকে কী বলা, আমি লিখেও দিচ্ছি, খাতা পেন নিয়ে রাখো, কারণ হয়তো এরকম হতে পারে যে আমি যখন তোমাদের PDF দিচ্ছি হয়তো কিছুটা মিস হতে পারে, ওই জন্য লিখে রাখাটা জরুরি, ঠিক আছে। বোহরস কোয়ান্টাইজেশন, ঠিক আছে, বোহর কোয়ান্টাইজেশন কন্ডিশন। তো এখানে কোনটা কী সেটা তোমাদের বলে দেবো, একদম ইজি, ঘাবড়াবে না, পরীক্ষার সময় পড়তে পারে। বোহরস কোয়ান্টাইজেশন কন্ডিশন, ঠিক আছে। তো বোহর কোয়ান্টাইজেশন কন্ডিশনে এলটা কি? এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। দেখো এল হচ্ছে এখানে কৌণিক ভরবেগ। এলের যে অ্যাকচুয়াল ভ্যালু হয় বলে দিচ্ছি, এলের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে তোমাদের m ইন্টু ভি। তোমরা জানো যে m ইন্টু ভি হলে ভরবেগ হয়, ভর ইন্টু বেগ, এই যে m ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ হলো।
তার সঙ্গে তোমার হচ্ছে আর, তার সঙ্গে তোমার কি হচ্ছে আর, মাস ইন্টু ভেলোসিটি ইন্টু আর। ক্লিয়ার হচ্ছে আমার কথা? পরিষ্কার বুঝতে পারলে? এল এর যে অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি ইন্টু আর। আর মানে কি? আর হচ্ছে রেডিয়াস। এর সঙ্গে আরেকটাও যুক্ত থাকে, সেটা হচ্ছে সাইন থিটা। কেন সাইন থিটা যুক্ত থাকে? কারণ আমরা জানি যে দুটো ভেক্টরকে যখন যুক্ত করা হয়, মানে গুণ করা হয়, তখন সেখানে সাইন থিটা আসতে হয়। ঠিক আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমাদের মাথার অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, সব প্রবলেম হতে পারে। তো আমি যেটা একদম এনসিইআরটিতে আছে তোমাদের সিলেবাসের মধ্যে সেটাই বোঝাচ্ছি, ওটা 11-12 চলে যাচ্ছে, আমি যাচ্ছি না। ভেক্টরের গুণফল হচ্ছে 11-12 চ্যাপ্টার। তো এম ইন্টু ভি ইন্টু আর, ঠিক আছে, কারণ সাইন এখানে 90 হয়, তো সাইন 90 মানে 1, ওই জন্য সাইন 90 না লেখাও যায়, লেখাও তাই। এম ইন্টু ভি ইন্টু আর, ঠিক আছে, এল এর ভ্যালু হচ্ছে এইটা হয়, ঠিক আছে। এন কি? এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার হচ্ছে? মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম ভ্যালু হতে পারে এনের, ঠিক আছে, জিরো হবে না কিন্তু, ঠিক আছে, জিরো কিন্তু নয়, কারণ আমরা জানি জিরো হচ্ছে হোল নাম্বার। ওকে, এন হচ্ছে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে স্টার্ট হতে পারে, 2, 3, 4, 5 এরকম চলতে পারে। এইচ হচ্ছে কি? প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, প্লাঙ্কস কনস্ট্যান্ট জানার দরকার নেই, আর এইচ মানে হাইট নয় কিন্তু এখানে, ঠিক আছে, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা এইচ নিয়ে আলোচনা করবো না, কারণ এইচ সিলেবাস বহির্ভূত। এন আর এল এই দুটো আমাদের একটু লাগবে, একটু বলে নিই, দেখো, নইলে বোঝাতে পারবো না। এলও লাগবে না, সিলেবাসের বাইরে, কিন্তু একটু না বুঝলে তোমরা এটা বুঝতে পারবে না। দেখো, আমরা যদি ধরে নিই যে এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে, তো এই ইলেকট্রনটার গতি কোন দিকে? আমরা যদি ধরে নিই ইলেকট্রনগুলো সব এইদিকে এরমভাবে ঘুরছে, ঠিক আছে, যদি ধরে নিই ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটার গতি কোন দিকে হবে? এই ইলেকট্রনটার গতি হবে এইদিকে। ক্লিয়ার? ইলেকট্রনটার গতি হবে এইদিকে। আর এর রেডিয়াস কী হবে? রেডিয়াস অবশ্যই নিউক্লিয়াস থেকে উৎপন্ন হবে, তো এই হচ্ছে রেডিয়াস হবে, ঠিক আছে। এর রেডিয়াস কী হবে? এই হচ্ছে তোমাদের রেডিয়াস হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো যে এখানে এর মাস হচ্ছে এম, এর ভেলোসিটি হচ্ছে ভি, আর রেডিয়াস হচ্ছে আর। এই তিনটে জিনিসের গুণফল হচ্ছে এল। এল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, ঠিক আছে। ভর ইন্টু বেগ, তার সঙ্গে আটটা গুণ হচ্ছে, আর সাইন 90 হয়, কারণ এই জায়গায় যে আমরা যে কোণটা পাই সেটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা সাইন 90 নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এম ইন্টু ভি ইন্টু আর, এটা করলে আমাদের এল এর ভ্যালু বেরোয়। সেটার সমস্যা আমাদের কী হয়? এন এর মান যদি 1 হয় তাহলে এনের কোনো মান হবে না, তখন h/2π হয়ে যাবে। এনের মান যদি 2 হয় তাহলে হবে 2h/2π, এনের মান যদি 3 হয় তাহলে হবে 3h/2π, ঠিক আছে। এইভাবে তোমাদের চলতে থাকবে। ওকে, তো এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে, যেটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দিতে পারে, যে বোহর কোয়ান্টাইজেশন কন্ডিশন বলতে কী বোঝো? বোহর কোয়ান্টাইজেশন কন্ডিশন বলতে কী বোঝো? ঠিক আছে। আচ্ছা, বোহর আর কি বললেন? আর বললেন এই যে মাঝখানে যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো পাক খাচ্ছে, ইলেকট্রনগুলো এই যে পাক খাওয়ার যে বল, ফোর্স, সেটা কোথা থেকে পাচ্ছে? ঠিক আছে, দেখো, ইলেকট্রনের যে চার্জ হয় সেটা মাইনাস হয়, আর নিউক্লিয়াসের যে চার্জ হয় সেটা হচ্ছে প্লাস হয়। নিউক্লিয়াসের চার্জ প্লাস কেন হয়? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, তাই আমরা জানি প্রোটনের চার্জ প্লাস হয়। আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনও থাকে, বাট নিউট্রনের চার্জ তো জিরো, নিউট্রন না প্লাস না মাইনাস, সো নিউট্রনের চার্জ নিউক্লিয়াসকে এফেক্ট করে না। প্রোটনের চার্জ যেটা পজিটিভ সেটাই নিউক্লিয়াসকে এফেক্ট করে, আর সেই জন্যই নিউক্লিয়াসের চার্জ হয় প্লাস। তো এই যে ইলেকট্রনগুলো, অ্যাকচুয়ালি এটা মাইনাস লেখা উচিত, এই যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারপাশে পাক খাচ্ছে, তো এই যে প্লাস আর মাইনাস এই চার্জের মধ্যে কী হচ্ছে? একটা আকর্ষণ বল কাজ করছে, যাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। কী বলা হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। আচ্ছা, পার্ডন মাই হ্যান্ড রাইটিং, অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কী হয়? সেন্ট্রিপিটাল ফোর্সে চেঞ্জ হয়। কিসে চেঞ্জ হয়? সেন্ট্রিপিটাল ফোর্সে চেঞ্জ হয়। সেন্ট্রিপিটাল ফোর্স, ফোর্সে কী হয়? চেঞ্জ হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কি? চার্জের মধ্যে যে ফোর্স হয়, প্লাস এবং মাইনাস একে অপরকে টানছে, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেটা কিসে পরিবর্তিত হয়ে যায়? সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি? কেন্দ্রমুখী বল। যে বলের মাধ্যমে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে সেই বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে যে বল লাগছে। ইলেকট্রন আকর্ষিত হচ্ছে নিউক্লিয়াস দ্বারা, ডেফিনেটলি, কারণ ইলেকট্রনের যে ভর সেটা ভীষণ কম হয়, নিউক্লিয়াস থেকে ভয়ানক কম হয়, সুতরাং ডেফিনেটলি ইলেকট্রন কী করবে? নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হবে। তো এই যে বল, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র কোনটা? নিউক্লিয়াসই কেন্দ্র ইলেকট্রনের জন্য, ঠিক আছে, কারণ নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। তো এইখানে একটা ফর্মুলা কাজ করে, এখানে যে ফর্মুলা কাজ করে সেটা বলে দিই, ঠিক আছে। ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে এইটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এইটার ফর্মুলা কী কাজ করে সেটা বলে দিই। এখানে যে ফর্মুলা কাজ করে সেটা হচ্ছে 1/4πε0
ইন্টু, ঠিক আছে, চার্জ 1 Q1 ইন্টু চার্জ 2 Q2 বাই তোমাদের R স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে কাজ করে। এবার এখানে যেটা রেলের পরীক্ষায় বিগত বছরে পড়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিসের ব্যস্তানুপাতিক হয় আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার সমানুপাতিক হয়। দেখো এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে আমি যে এই যে টার্মটা লিখেছি না, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে এই পার্টটা থেকে। যদি বলে দুটো চার্জের মধ্যে, ওখানে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ কথাটাও উল্লেখ ছিল না, ওখানে বলা ছিল একটি পজিটিভ এবং একটি নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা কিসের ব্যস্তানুপাতিক হয়, তাদের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। এখানে দূরত্ব হচ্ছে আর, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিকও না, দূরত্বের বর্গের, ঠিক আছে, কারণ আর এর স্কোয়ার আছে, দূরত্বের বর্গের। তো এই প্রশ্নটা কিন্তু রেলের পরীক্ষায় এসছে বিগত বছরে, ঠিক আছে, ওই জন্যই তোমাদের কিন্তু করাচ্ছে, কারণ এনসিইআরটিতে এটা দেওয়াও আছে সিলেবাসের মধ্যে। এমন ভাবার কোনো কারণ নেই যে একটু টাফ বলে মনে হয় 9-10 সিলেবাসে নেই, ওই জন্যই বলেছি বাংলা বইয়ের সঙ্গে এনসিইআরটির প্রচুর পার্থক্য আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটার ভ্যালু হচ্ছে এইটা 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। এবার এখানে ভ্যালুটা এইটা দিয়ে তোমাদের প্রশ্নটা পড়ে, কোনটা দিয়ে প্রশ্নটা পড়ে, এই ব্যাপারটা দিয়ে তোমাদের প্রশ্নটা পড়ে, এটা দিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের পড়ে না, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই কেন্দ্রমুখী বলের তোমাদের কি হবে, কেন্দ্রমুখী বল এটারও নির্ঘাত একটা কোনো মান আছে, ইয়েস ফর্মুলা আছে তো বডি, সেটা হচ্ছে এম ইন্টু মানে মাস ইন্টু ভেলোসিটি তার স্কোয়ার বাই আর, ঠিক আছে। কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা, আর সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে ফর্মুলা এইটা, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে তোমাদের এইটা, ক্লিয়ার হয়েছে। এগুলো তোমাদের লিখে রাখাটা ভীষণ জরুরি। আমি ক্লাস ছোটো দিই বটে, আমি আগেও বলেছি আমার ক্লাস যারা দেখো, মানে হ্যাঁ ছোটোবেলা থেকে দেখছি, ইনফ্যাক্ট 2.5 বছর হয়ে গেছে, তো যারা আমার ক্লাস দেখো তারা জানো আমি ক্লাস ছোটো দিই অনেক সময়, কিন্তু ক্লাসের মধ্যে ভরপুর তথ্য থাকে, ঠিক আছে। এইটাও হয়তো তোমাদের 30 মিনিটের ক্লাস হবে, কিন্তু এই যে তথ্যগুলো পাচ্ছে এটা অন্য অনেক ভিডিওতে পাবে না, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তার সূত্র এইটা, আর এই সূত্র এইটা, ঠিক আছে। সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে আমরা জানি মাস ইন্টু ভেলোসিটি তার স্কোয়ার বাই আর, মানে এখানেও তুমি দেখতে পাচ্ছ এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা কি দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে কি যত দূরত্ব বেশি হবে তত কেন্দ্রমুখী বল কম হবে, এক্ষেত্রেও তাই, যত দূরত্ব বেশি হবে তত চার্জের মধ্যে কী হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কী হবে, তাদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে, ঠিক আছে। তো এইগুলো দিয়েই ছোটো ছোটো দিয়েই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে। আচ্ছা, আরও ফার্দার এগোই, এটাও কিন্তু বোহর মডেলেই কিন্তু আছে। বোহর এই কথাটা বলেছিলেন যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রন যে পাচ্ছে নিউক্লিয়াসের চারপাশে অনবরত ঘুরছে, এটা কোথা থেকে পাচ্ছে এটা পাচ্ছে ও এই সেন্ট্রিপিটাল ফোর্স থেকে, ও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে সেন্ট্রিপিটাল ফোর্স, এইভাবে কী হয় ওটা একে অপরে সমানে কনভার্ট হতে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো পরের থিওরি। বোহরের পরবর্তী যেটা ধারণা ছিল বা ওনার যেটা তত্ত্ব ছিল সেটা হচ্ছে, পরবর্তী তত্ত্বে উনি বলেন যে ইলেকট্রন, ধরো সাপোজ তোমার নাম্বার তোমাকে দিয়ে বোঝে, ধরো সাপোজ তোমার নাম্বার 90, ঠিক আছে, পরীক্ষা তুমি 90 নাম্বার পেয়েছো, আর আরেকজন ছাত্র সে ধরো পেয়েছে 50, ঠিক আছে। একজন টিচার আছেন, উনি বললেন যে যারা 90 তারা বসবে লাস্টের দিকে, কেন, কারণ তাদের মার্কস ভালো, তারা অনেক প্রিপেয়ার্ড, তারা বসবে লাস্টের দিকে। তো এখানে ধরো দুটো সিট আছে, এটা ধরো একটা সিট, আর এর থেকে 1 থেকে 1.5 মিটার দূরে বা ধরো 5 মিটার দূরে আরেকটা সিট আছে। তো বলা হলো যে 90 সে বসবে এই সিটটায়, আর যে 50 পেয়েছে তার তো আরও ভালো প্রিপারেশান দরকার, তাকে সামনে এগিয়ে আসতে হবে, তো সে বসবে 50 নম্বরে। মাঝখানে কোনো সিটই নেই, মাঝখানে কি নেই, কোনো সিটই নেই, ঠিক আছে। তো বোরের মডেল ইলেকট্রনের জন্য এটাই বলে, বোরের মডেল বলে যে ইলেকট্রনের এনার্জি 90, সে বসবে এই কক্ষপথটায়, সে থাকবে এই কক্ষপথটায়, সে ঘুরবে এই কক্ষপথটায়। আর যে ইলেকট্রনের এনার্জি হচ্ছে 50, সাপোজ ধরো 50 90 দিয়ে বোঝাচ্ছি, সে থাকবে সামনের কক্ষপথটায়, বা সে থাকবে এই কক্ষপথটায়, বা সে ঘুরবে এই কক্ষপথটায়, অর্থাৎ ওর মাঝখানে কোথাও ইলেকট্রন থাকতে পারবে না। আমার বক্তব্য এইটা, বুঝতে পারলে? যে 50 পেয়েছে সে সামনের সিটে বসবে, সে যেই 90 হবে সে সঙ্গে সঙ্গে পেছনের সিটে চলে যাবে। আর যদি কারো 90 থাকে, তার যদি পরের পরীক্ষায় 50-এ নেমে আসে মার্কস, সে আবার ফার্স্ট বেঞ্চে চলে আসবে, এর মাঝখানে কোথায় এরা থাকতে পারবে না, ঠিক আছে। তো বোর এটাই বলেছিলেন, বোর বলেছিলেন যে শেল, উনি অরবিট কথাটা ছেড়ে দেন, যেটা রাদারফোর্ড অরবিট বলেছিলেন, বোর সেটাকে বলেন শেল, এবং আরও ডিফাইনলি উনি বলেন স্টেশনারি শেল। কি বলেন উনি? স্টেশনারি শেল, বা বলেন স্টেশনারি এনার্জি সেল, ঠিক আছে, স্টেশনারি এনার্জি শেল। স্টেশনারি এনার্জি শেল কেন বলেছিলেন? কারণ
অ্যাকচুয়ালি অরবিটার শেলের মিনিং খুব একটা ডিফারেন্ট হয় না, বাট উনি শেল কথাটা ইউজ করেছিলেন। আর স্টেশনারি এনার্জি শেল বলেছিলেন কেন? কারণ এই শেলগুলোর এনার্জি হচ্ছে ফিক্সড। যদি ইলেকট্রন শেলের ওই এনার্জি গেইন করে বা নিয়ে নেয় তাহলে ও ওই শেলে চলে যাবে। যদি ইলেকট্রন ওই এনার্জি না নিতে পারে, ওর থেকে নিচে যায়, তাহলে ও এই শেলে বসবে। মানে যদি ইলেকট্রনের নাম্বার 90 হয় তাহলে ও চলে যাবে লাস্ট বেঞ্চে, আর যদি ইলেকট্রনের নাম্বার 50 হয় তাহলে ও চলে যাবে ফার্স্ট বেঞ্চে। এবার কেউ ফার্স্ট টার্মে 50 পেয়েছে, পরের টার্মে উন্নতি করে যদি 90 করে তাহলে ওকে আবার লাস্ট বেঞ্চেই বসতে হবে। আর যদি কেউ ফার্স্ট টার্মে 90 পেয়েছে কিন্তু সেকেন্ড টার্মে রেজাল্ট খারাপ করে 50 হয়, তাহলে ওকে ফার্স্ট বেঞ্চেই বসতে হবে। ঠিক আছে, ইলেকট্রনের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা হয়। ও শেলে মানে ও যদি ধরো কোনো ইলেকট্রনের এনার্জি হচ্ছে 50, ও 90 পেয়ে গেল, তাহলে ও কোন শেলে চলে যাবে? ও এই শেলটায় চলে যাবে। ছিল কোন শেলটা? এই শেলটায়। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন কী করে? ক্যান গেইন অ্যান্ড ক্যান লুজ এনার্জি। অর্থাৎ ইলেকট্রন লুজ করলে ও লোয়ার এনার্জি লেভেলে নেমে আসবে। একটু আগে যেটা এনার্জি লেভেল বলেছিলাম মনে করে দেখো, আমি কি বললাম? যে ইলেকট্রন যদি তার এনার্জি লুজ করে তাহলে ও চলে আসবে লোয়ার এনার্জি লেভেলে, আর ও যদি ইলেকট্রন যদি এনার্জি গেইন করে তাহলে ও চলে যাবে হায়ার এনার্জি লেভেলে। আর এই এনার্জি লুজ আর গেইন কী করে করে? ফোটন কণার মাধ্যমে করে। ঠিক আছে, ফোটন কণার মাধ্যমে কিন্তু এনার্জি লুজ অর গেইন ইলেকট্রন করে। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই যে তথ্য তোমাদের দিলাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, রেলের পরীক্ষায় কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। এই পুরো ব্যাপারগুলো খেয়াল রাখবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখলে কিন্তু হয়ে যাবে, তোমাদের পরীক্ষায় কিন্তু কমপ্লিট চলে আসবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, জাস্ট মিনিট, সেটা হচ্ছে এনের ভ্যালু। ঠিক আছে, এন মানে উনি বললেন শেল, শেলের এনের ভ্যালু হচ্ছে 1, আর সেই শেলটার নাম দিলেন উনি কে। এনের ভ্যালু হচ্ছে 2, সেই শেলটার নাম দিলেন উনি এল। এনের ভ্যালু হচ্ছে 3, এটা তোমরা জানো, সেই শেলটা উনি নাম দিলেন এম। এনের ভ্যালু হচ্ছে 4, সেই শেলটার উনি নাম দিলেন এন। এনের ভ্যালু হচ্ছে 5, সেই শেলটা উনি নাম দিলেন ও। এভাবে উনি পরপর কী করলেন? চলতে থাকলেন। ঠিক আছে, তার মানে যদি কোনো ইলেকট্রনের এনার্জি এই হয় তাহলে ও 1 নম্বর কক্ষপথেই বসবে, মানে কে কক্ষপথে ঢুকে যাবে। যদি কোনো ইলেকট্রনের এনার্জি ওর থেকে বেশি হয় তাহলে ও 2 নম্বরে ঢুকবে। মানে কে আর এলের মাঝখানে কোনো শেল নেই, মানে 1.5 বলে কোনো শেল নেই, 2.5 বলে কোনো শেল নেই। ঠিক আছে, এরকম বলে কোনো শেল নেই। যদি ওকে ঢুকতে হয় তো 1 নম্বরে ঢুকবে, না হলে ঠিকঠাক পরেরটা 2 নম্বরে, না হলে 3 নম্বরে, না হলে 4 নম্বরে। অর্থাৎ ওর নির্দিষ্ট বসার সিট রয়েছে, ও ওই সিটগুলো ছাড়া অন্য কোথাও ঢুকতে পারবে না। এইটাই কিন্তু বোহর প্রথম থেকে বুঝিয়ে আসছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, বোহরের লাস্ট যে পার্ট, নিলস বোরসের লাস্ট যে থিওরি, সেটা ছিল ইলেকট্রন যে এনার্জি গেইন করবে বা লুজ করবে সেটাও একটা নির্দিষ্ট হবে। ইলেকট্রন যে কোনো এনার্জি গেইন বা লুজ করতে পারে না। যেমন ধরো আমি তোমাদের একই দেখাই, ধরো সাপোজ এখানে 2টো শেল আছে বা ধরো 3টে শেল আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, ধরো সাপোজ ফার্স্ট শেল তার যে এনার্জি সেটা ধরো সাপোজ ধরো 4, ঠিক আছে, এটার ধরো তোমাদের 10 আর এটার ধরো তোমাদের 12। ঠিক আছে, তো আমি যদি এই 4 যে এনার্জি আছে, 4 ইউনিট এনার্জিযুক্ত ইলেকট্রনটাকে আমি যদি 5 আরও দেই তাহলে কী হবে? 9 হয়ে যাবে। এবার দেখো 9 যুক্ত কোনো এখানে অরবিট কি আছে বা কক্ষপথ কি আছে? না। 4 আর 5 যোগ করলে 9 হবে, কিন্তু 9 যুক্ত কোনো কক্ষপথ কি আছে? না। অর্থাৎ ইলেকট্রন এই 9কে নেবেই না। ইলেকট্রন কী করবে? 9কে নেবেই না। ইলেকট্রন 4-এর সঙ্গে যদি তুমি 6 দাও তো নেবে, কারণ 4-এর সঙ্গে 6 দিলে 10 হয়ে যাচ্ছে, আর 10 নামক 10 ইউনিট যুক্ত একটা এনার্জি শেল কিন্তু আছে। অর্থাৎ ইলেকট্রন এমনই এনার্জি নেবে, এমন ইউনিট এনার্জি, ইলেকট্রন যে এনার্জি না তাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। ঠিক আছে, ইলেকট্রন ততটাই ইলেকট্রন ভোল্ট নেবে যতটা নিলে ও পরেরটাই পৌঁছতে পারে, মাঝখানে কোথাও না ফেঁসে যায়। ক্লিয়ার হয়েছে? 9ও নেবে না, কারণ 9 নিলেও মাঝখানে ফেঁসে যাচ্ছে, 10-এ তো পৌঁছতে পারবে না। ঠিক আছে, লং জাম্প দিতে বলেছে, ও যদি মাঝখানে ফেঁসে যায় গন্ডগোল, ওকে 4 থেকে সিধে 10-এ আসতে হবে, আর 10 থেকে সিধে কোথায় যেতে হবে? 12 যেতে হবে। হ্যাঁ, এমন হতে পারে ও 4-এর সঙ্গে ও 8 নিল, 8 নেবে, 8 নিলেও 12-তে পৌঁছবে, 8 নিলেও কিসে পৌঁছবে? 12-তে পৌঁছবে। অর্থাৎ ও এমন কোনো এনার্জি নেবে যেটা নিলে ইদার ও কোনো একটা কক্ষপথে পৌঁছতে পারে, মাঝখানে না ওকে ফাঁসতে হয়। ঠিক আছে, এটা ছিল কিন্তু নিলস বোরসের কিন্তু লাস্ট যে পোস্টলেট সেটা। ঠিক আছে, তো এই যে থিওরি আমি তোমাদের আলোচনা করলাম, এটা আমি তোমাদের একটু পরেই প্রিন্টে দেবো, তো আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো প্রিন্ট আউটে আমরা একটু দেখে নিই। ওকে, যা আলোচনা হলো তা দেখো, বলেছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে পাক খায়
এবং ওই নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি নির্দিষ্ট, ঠিক আছে। ইলেকট্রন কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে পাক খাবে এবং ওই ইলেকট্রনগুলোর গতিশক্তি কিন্তু কী হবে, নির্দিষ্ট হবে, ঠিক আছে। গতি এবং শক্তি দুটোই কিন্তু কী হবে, তোমাদের নির্দিষ্ট হবে। নেক্সট কী বলেছে, মানে ভেলোসিটি এবং তোমাদের যে এনার্জি দুটোই কী হবে, নির্দিষ্ট হবে। নেক্সট বলেছে, যেটা আমি একটু আগে বললাম, যে এল ইকুয়াল টু কী হবে, এন ইন্টু এইচ বাই 2 পাই, ঠিক আছে। এন ইন্টু এইচ বাই 2 পাই, যেখানে এন হচ্ছে 1 2 3 4 এরকম হতে পারে, অর্থাৎ এনার্জি লেভেল যে সংখ্যা পজিটিভ ইন্টিজার সেটা হতে পারে। এল হচ্ছে কৌণিক ভরবেগ, যেটার ভ্যালু হচ্ছে এম ইন্টু ভি ইন্টু আর, মাস ইন্টু ভেলোসিটি ইন্টু রেডিয়াস, ঠিক আছে। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যার মান হয় 6.626, এটাও একটা সম্পূর্ণ ভ্যালু নয়, এটার অনেক বড় ভ্যালু, এটা ছোটো টার্ম নেওয়া হয়, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের জেএস মানে জুল সেকেন্ড। আচ্ছা, নেক্সট কী বললাম, নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য ইলেকট্রন এবং পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা বদলে যায় কেন্দ্রমুখী বলে, যার এখানে দেওয়া আছে দেখো 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর সেটা কিসে বদলে যাচ্ছে, সেটা বদলে যাচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ কেন্দ্রমুখী বল বদলে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা আমি তোমাদের একটু আগে পড়িয়েছি টোটালটা। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, এই মডেলটাই অ্যাকচুয়ালি বোর্ড দিয়েছিলেন। উনি বললেন যে এই মাঝখানে থাকে নিউক্লিয়াস, যেটা পজিটিভ চার্জযুক্ত, আর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে কে পাক খাচ্ছে, ইলেকট্রন পাক খাচ্ছে। আমি একটু আগে তোমাদের বলেছি নির্দিষ্ট কক্ষপথই পাক খেতে পারে, তার বাইরে আগাপিছু যেতে পারে না, গেলে তাদের নির্দিষ্ট কিন্তু এনার্জি প্রয়োজন হয়, ঠিক আছে। আর এই এনের ভ্যালু, এই যে এন, এই এনের ভ্যালু হচ্ছে প্রথম কক্ষপথের জন্য দেখো 1, প্রথম কক্ষপথের জন্য দেখো 1, এবং সেই ভ্যালুটাকে বলা হয় কে, সেই শেলটাকে বলা হয় কে শেল। এনের ভ্যালু দ্বিতীয় কক্ষপথের জন্য 2, এবং সেই শেলটাকে বলা হয় এল শেল। এনের ভ্যালু পরেরটা অর্থাৎ থার্ডের জন্য হচ্ছে কে। আচ্ছা, এটাকে বলা হয়, এখানে রিলে একটু মিস্টেক আছে, এই জায়গায় তোমাদের হবে, ঠিক আছে, এখানে তোমাদের হবে এন, এখানে তোমাদের হবে এন, এই জায়গায় তোমাদের হবে তোমাদের এম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে এনের ভ্যালু থার্ডের জন্য হবে তোমাদের এম, আর এনের ভ্যালু কিন্তু 4, অর্থাৎ 4 নম্বর যে কক্ষপথ তার জন্য হবে 4, আর তার নাম হবে তোমাদের এন, ঠিক আছে। আর এর থেকে যে ফর্মুলা বেরো সেটা হচ্ছে 2n²। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি কে বলি যে কেতে কটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এর ভ্যালু হচ্ছে 2 × 1 তার স্কোয়ার, কারণ কে এর জন্য এনের ভ্যালু হচ্ছে 1, তাহলে কী হবে, 2টো ইলেকট্রন থাকতে পারে। যদি আমি দ্বিতীয়টা বলি তাহলে 2 × n² মানে 4 দুগুণে 8টা ইলেকট্রন থাকতে পারে। এনের ভ্যালু যদি আমরা ফোর্থ কক্ষপথে বলি তাহলে কী হবে, 2 × 4² মানে 16, অর্থাৎ 32টা থাকতে পারে। এনের ভ্যালু যদি আমরা থার্ড কক্ষপথে বলি তাহলে কী হবে, 18টা ইলেকট্রন থাকতে পারে। 3 মানে কত, 9, তাহলে 2 × 9 মানে কত, 18টা, ঠিক আছে। এইভাবে তোমাদের কী হয়, চেঞ্জেস হয়, শিফটিং হয়, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকে যে বোর্ডের মডেল টোটালটা ক্লিয়ার করলাম, আগের দিনের সমেত আলোচনা করলাম। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও, আর ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের পেড কোর্স অলরেডি চলছে। ম্যাথের আমরা বেসিক টু হাই লেভেল, অ্যারিথমেটিক, অ্যাডভান্স অ্যারিথমেটিক, ট্রিগনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি সবই করাবো তোমাদের, মেন্সুরেশন ইনফ্যাক্ট সবই তোমাদের আসবে। নাম্বার সিস্টেম হায়ার টু লো লেভেল যাব, মানে লো টু হাই লেভেল যাব। ক্যাটের বুক সলভ করানো হবে, বায়োলজি কোর্স ওর মধ্যে ইনক্লুড করানো হয়েছে, আর 40 মক টেস্ট চলছে। আচ্ছা, আরেকটা কথা বলি, পেড কোর্স চালু করেছে বলে অনেকে তোমরা বলছো যে আমরা কেন এত নিষ্ঠুর, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে আসছে। তো আমি তোমাদের জন্য বলবো যে 7টা কোর্স আমরা ফ্রি দিচ্ছি, 7টা কোর্স কিন্তু আমরা ফ্রি দিচ্ছি। এই যে ফিজিক্স তোমাদের এলো, এটাও সেই ফ্রি কোর্সের মধ্যেই আছে, ঠিক আছে। তো 7টা কোর্স আমরা ফ্রি দিচ্ছি, অনলি একটা কোর্সই পেডের মধ্যে রাখা হয়েছে, খুবই লো কস্টে রাখা হয়েছে। তো যদি চাও তাহলে তোমরা কিন্তু পেড কোর্স নিতে পারো। থ্যাংক ইউ।